বক্স অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের গল্পের নাম মসজিদের পাশে ভয়ানক ঘটনা। আষাঢ় মাসের সেই দিনটা শুরুই হয়েছিল এক অদ্ভুত অস্বস্তি দিয়ে। সকাল থেকে সূর্য তত দূরের কথা, আকাশের একটা কোনো পরিষ্কার দেখা যায়নি। মেঘগুলো যেন আলকাতরার মতো কালো হয়ে ঝুলেছিল নিশ্চিন্তাপুর গ্রামের ওপর। দুপুরের পর থেকেই শুরু হলো অবিরাম ঝিরিঝিরি বৃষ্টি, আর তার সাথে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া, যা এই চিলতে গরমে মোটেও স্বাভাবিক ছিল না। রফিক সাহেব তার পড়ার ঘরের জানালা দিয়ে বাইরের আমবাগানের দিকে তাকিয়েছিলেন। তিনি এই গ্রামের সন্তান। হাই স্কুলের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নিয়েছেন বছর কয়েক হলো। শহরে থাকার অনেক সুযোগ ছিল, কিন্তু নারীর টানে ফিরে এসেছেন এই পৈতৃক ভিটায়। তার বাড়িটা গ্রামের একেবারে শেষ মাথায়, বিশাল কালিসায়ার দিঘির পাড়ে। বাড়িটা প্রায় 150 বছরের পুরনো। চুন সুরকির মোটা দেয়াল, বিশাল বিশাল জানালার খিলান আর কাঠের করিডর। বিকেলের দিকে বৃষ্টি একটু কমতেই পুরো গ্রাম এক অদ্ভুত কুয়াশায় ঢেকে গেল। বর্ষাকালে এমন ঘন কুয়াশা রফিক সাহেব তার 60 বছরের জীবনে কখনো দেখেনি। কুয়াশাটা সাধারণত কুয়াশার মতো সাদা ছিল না, কেমন যেন একটু কালচে আর ভারী। বাতাসে কটু একটা গন্ধ ভাসছিল, ঠিক যেন কোনো মরা পশুর পচা মাংসের গন্ধ। সন্ধ্যা নামার আগেই চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। গ্রামে বিদ্যুৎ এসেছে মাত্র কয়েক বছর আগে, কিন্তু সামান্য দুর্যোগেই তা হাওয়া হয়ে যায়। আজ দুপুর থেকেই কারেন্ট নেই। রফিক সাহেব তার হাতে 10টা পরীক্ষা করে নিলেন। ব্যাটারি নতুনই আছে। একটা বড় চাদর গায়ে জড়িয়ে তিনি মসজিদের দিকে রওনা হলেন। মাঘের শীত না হলেও আজ শরীর কেমন যেন কাঁপছিল তার। গ্রামের এই প্রাচীন জামে মসজিদটির ইতিহাস বেশ অন্ধকার। বলা হয় ব্রিটিশ আমলের নীলকুঠির এক অত্যাচারী সাহেব এই এলাকার কোতল হয়েছিল, আর তার ঠিক পাশেই এক বুজুর্গ ব্যক্তি এই মসজিদ তৈরি করেছিলেন জিনদের সাহায্য নিয়ে। অবশ্য লোককথা, কিন্তু মসজিদের স্থাপত্য দেখলে গা ছমছম করবেই। চুন সুরকি খসে পড়া দেয়াল, উপরে 3টি বিশাল কালো হয়ে যাওয়া গম্বুজ, আর পেছনের দিকে একটা বিশাল বহু প্রাচীন বটগাছ। বটগাছটার বয়স কেউ জানে না। তার ঝুড়িগুলো মাটির নিচে নেমে এমন এক জঙ্গল তৈরি হয়েছে যে দিনের বেলাতেও ওখানটায় আলো পৌঁছায় না। আর এই বটগাছের ঠিক নিচে থেকেই শুরু হয়েছে গ্রামের পুরনো কবরস্থান, যেখানে সারি সারি শ্যাওলা ধরা ভেঙে যাওয়া প্রাচীন কবর ছড়িয়ে ছিটিয়ে আছে। রফিক সাহেব যখন এশার নামাজ শেষ করলেন, তখন প্রায় 9:45। মুসল্লিরা একে একে বিদায় নিলেন। গ্রামীণ এলাকা হওয়ার মতো 9টা মানেই মাঝরাত। সবাই দ্রুত নিজের ঘরের উষ্ণতায় ফিরে যেতে চাইল। মসজিদের বারান্দায় একা দাঁড়িয়ে চাবি হাতে কাশেম আলী মুয়াজ্জিম। কাশেমের বয়স 70 চামড়া কুঁচকে গেছে, কিন্তু চোখ দুটো বেশ ধারালো। রফিক সাহেব বের হতে দেখে কাশেম একটু এগিয়ে এলেন। রফিক সাহেব, আজ রাতে একটু সাবধানে বাড়ি যাইয়েন। কাশেমের গলাটা কেমন যেন খসখসে শোনালো। রফিক সাহেব ছাতাটা ঠিক করতে করতে বললেন, কেন কাশেম, কোনো চোর ছেঁচড়ার উপদ্রব বেড়েছে নাকি? কাশেম আলী চারপাশটা একবার দেখে নিলেন, যেন দেয়ালে কান আছে। তারপর নিচু গলায় বললেন, না ভাই, চোর না। গত 3-4 দিন ধইরা এশার নামাজের পর যখন আমি মসজিদের বাতি নিভাই, তখন পেছনের কবরস্থান থাইকা একটা আওয়াজ পাই, যেন
খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলায়, আর মাটির ওপর দিয়া ভারী কিছু টাইনা নেওয়ার শব্দ হয়। আজ আকাশের বাতাস ভালো না ভাই, বুকটা কেমন জানি কাঁপতেছে। রফিক সাহেব একজন বিজ্ঞ মানুষ, বিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি হেসে কাশেমের কাঁধে হাত রাখলেন। আরে কাশেম, এই বয়সে এসেও ভূতের ভয় পাও? এগুলো হয়তো কোনো শেয়াল বা বুনো ওলট পালট করছে। ভাঙা কবর তো বন্য জন্তু ঢুকতেই পারে। তুমি তাড়াতাড়ি ঘরে যাও, আমিও বেরোচ্ছি। কাশেম আর কিছু বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে মসজিদের কাঠের ভারী দরজার তালা লাগিয়ে দিলেন। মসজিদের প্রাঙ্গণ পার হতেই রফিক সাহেব টের পেলেন চারপাশের নীরবতা কতটা ভয়ঙ্কর হতে পারে। কোনো ঝিঝি পোকার ডাক নেই, কোনো ব্যাঙর ঘ্যাং শব্দ নেই, যা এই বর্ষার রাতে অত্যন্ত অস্বাভাবিক। পুরো পৃথিবীটা যেন হঠাৎ করে বোবা হয়ে গেছে। তিনি দিঘির পাড়ের সেই সরু মাটির রাস্তায় উঠলেন। রাস্তাটার এক পাশে গভীর দিঘির কালো জল, আর অন্য পাশে ঘন আম আর বাঁশঝাড়। কুয়াশা এত ঘন যে টর্চ লাইটের আলো ফেললে মনে হচ্ছে একটা সাদা দেয়ালের গায়ে আলোর ধাক্কা খেয়ে ফিরে এসেছে। সামনে 3 ফুট দূরত্বর বেশি কিচ্ছু দেখা যাচ্ছে না। রফিক সাহেব কিছুটা দ্রুত হাঁটতে লাগলেন। মাটির রাস্তা বৃষ্টির পানিতে প্যাচপ্যাচে কাদা হয়ে আছে। তার জুতো জোড়া কাদায় আটকে যাচ্ছে। চপ চপ শব্দ হচ্ছে প্রতি কদমে। হঠাৎ করেই রফিক সাহেবের মনে হলো শব্দটা ডাবল হচ্ছে, অর্থাৎ তিনি যখন পা তুলছেন ঠিক তার 1 সেকেন্ড পর আরেকটা পায়ের শব্দ হচ্ছে, চপ 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 চপ। তিনি থমকে দাঁড়ালেন, টর্চটা ঘুরিয়ে পেছনে আলো ফেললেন। কুয়াশা আর অন্ধকার ছাড়া কিচ্ছু নেই। দিঘির কালো পানি একদম স্থির, যেন পারদ ঢেলে দেওয়া হয়েছে। মনের ভুল, রফিক সাহেব বিড়বিড় করলেন। বয়স হচ্ছে, এক রাস্তায় চললে এমন একটু আধটু ভ্রম হয়। তিনি আবার হাঁটা শুরু করলেন। এবার তিনি ইচ্ছে করেই পায়ের গতি বাড়িয়ে দিলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, পেছনের সেই শব্দ, অদৃশ্য পায়ের শব্দটাও তার গতির সাথে তাল মিলিয়ে দ্রুত হতে লাগলো। শুধু তাই নয়, এবার শব্দটা কাদার উপর নয়, মনে হচ্ছে শুকনো পাতার ওপর দিয়ে কেউ ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে আসছে, খস খস খস। ঠিক তখন দিঘির ওপারের বাঁশঝাড়ের ভেতর থেকে একটা আওয়াজ এলো। কোনো পাখির ডাক নয়, কোনো পশুর আওয়াজ নয়, এটা ছিল একটা কান্নার শব্দ, একটা ছোট্ট বাচ্চার কান্নার মতো। কিন্তু শব্দটা আস্তে আস্তে ভারী হতে হতে এক সময় বিকট খিলখিল হাসিতে রূপ নিল। হাসির শব্দটা বাতাসের সাথে সাথে যেন চারদিক থেকে রফিক সাহেবকে ঘিরে ধরল। তিনি কানের ওপর 2 হাত চেপে ধরলেন। তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরতে লাগলো। কে কে ওখানে? রসিকতা করছো কার সাথে? রফিক সাহেব গলা উঁচিয়ে ডাকলেন, কিন্তু নিজের গলার আওয়াজটাই তার কাছে কেমন যেন অচেনা আর দুর্বল ঠেকল। কোনো উত্তর এলো না। হাসিটা হঠাৎ করেই থেমে গেল। আর ঠিক সেই মুহূর্তে রফিক সাহেবের ঘাড়ের কাছে একটা বরফ ঠান্ডা বাতাস এসে লাগলো, যেন তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে এবং তার ঘাড়ের ওপর গভীর ভারী শ্বাস ফেলছে। সেই শ্বাসের বাতাসে পচা লাশের গন্ধ। রফিক সাহেবের সমস্ত শরীরের লোম খাড়া হয়ে গেল। হাত থেকে টর্চলাইটটা প্রায় পড়ে যাচ্ছিল। ভয়ে রফিক সাহেব এবার সোজা দৌড়াতে শুরু করলেন। পিচ্ছিল কাদা উপেক্ষা করে তিনি মরিয়া হয়ে ছুটছেন, কিন্তু কুয়াশা আর অন্ধকার যেন আরও ঘনীভূত হচ্ছিল। তিনি বুঝতে পারলেন তিনি যে পথ দিয়ে দৌড়াচ্ছেন তা তার বাড়ির পথ নয়। সম্মোহিতের মতো তিনি গোলক ধাঁধায় পড়েছেন। দৌড়াতে দৌড়াতে তিনি যখন আবার সেই শতবর্ষী মসজিদের পেছনের বিশাল বটগাছটার নিচে এসে পৌঁছালেন, তখন
তার হাতের টর্চটা হঠাৎ করেই দপদপ করতে লাগলো। তীব্র আলোর ছটাটা আস্তে আস্তে নীলচে হয়ে ম্লান হয়ে গেল এবং এক ঝটকায় সম্পূর্ণ নিভে গেল। না না, এখন না। রফিক সাহেব টর্চটা হাতে তুলতে জোরে জোরে আঘাত করতে লাগলেন, কিন্তু কোনো কাজ হলো না। ঠিক তখনই মাথার উপরের আকাশটা যেন দুই ভাগে ফেটে গেল। এক বিকট শব্দে বজ্রপাত হলো দূর গ্রামে, আর সেই সাথে এক মুহূর্তের জন্য পুরো এলাকা তীব্র বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠল। আর সেই সেকেন্ডের আলোয় ঝলকানিতে রফিক সাহেব যা বললেন তা দেখার জন্য তিনি মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলেন না। বট গাছের একটা মোটা ঝুড়ি ধরে একটা অবয় দাঁড়িয়ে আছে। মানুষটার শরীরটা স্বাভাবিক মানুষের চেয়ে দ্বিগুণ চওড়া ও প্রায় 8 ফুট লম্বা। পরনে একটা মলিন ছেঁড়া মাটিতে লুটোপুটি খাওয়া সাদা কাফনের কাপড়। কাপড়টার বুকে এবং ঘাড়ে কালচে রঙের জমাট বাঁধা রক্ত লেগে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার কাঁধের ওপর কোনো মাথা নেই। ঘাড়ের কাটা অংশটা থেকে টপ টপ করে ঘন কালো রঙের তরল মাটিতে পড়ছে, আর তার হাত থেকে দুটো সাধারণ হাতের মতো অনেক বেশি লম্বা আঙ্গুলগুলোর মাথায় বড় বড় তলোয়ারের মতো কালো নখ। বিদ্যুতের আলো চলে যেতে আবার ঘটঘুরে অন্ধকার। রফিক সাহেব 15 মুহূর্তে পুরো মা দাঁড়িয়ে রইলেন, আর তার পা দুটো যেন মাটির নিচে গজিয়ে যাওয়া কোনো শিকড় শক্ত করে আঁকড়ে ধরেছে। তিনি 1 ইঞ্চিও নড়তে পারছেন না, এমনকি চোখের পলক ফেলার শক্তিও হারিয়ে ফেলেছেন। অন্ধকারের মাঝেই তিনি শুনতে পেলেন এই খয়াটে মাটির ওপর দিয়ে কিছু একটা খসতে খসতে তার দিকে আসছে। খস খস খস, সেটা এগোচ্ছে। অবয়টার কোনো চোখ নেই, মাথা নেই, কিন্তু সে ঠিকই বুঝতে পারছে রফিক সাহেব কোথায় দাঁড়িয়ে আছেন। বাতাসে তার গায়ের গন্ধ শুকে শুকে যেন এগিয়ে আসছেন সেই নরকুকুরেন্ডের বাসিন্দা। হঠাৎ চারপাশের বাতাসটা এত বেশি ঠান্ডা হয়ে গেল যেন রফিক সাহেবের মনে হলো তিনি কোনো বরফ ঘরের ভেতরে দাঁড়িয়ে আছেন। তার মুখ দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। গন্ধটা এখন তীব্র থেকে তীব্রতর, যেন 100 বছরের পুরনো কোনো পচা কবর ওলট পালট করা হয়েছে। অবয়টি যখন রফিক সাহেবের থেকে মাত্র 3 হাত দূরে এসে দাঁড়ালো, তখন চারপাশের অন্ধকার কাঁপিয়ে একটা অদ্ভুত শব্দ হতে লাগলো। শব্দটা সরাসরি কান দিয়ে নয়, মনে হচ্ছিল রফিক সাহেবের মগজের ভেতর কেউ হাতুড়ি পিটাচ্ছে। একটা খসখসে নাসিক্য আর তীব্র যন্ত্রণাদায়ক কণ্ঠস্বর বাতাস থেকে প্রতিধ্বনিত হতে লাগলো। আমার মাথাটা কোথায়? ওরে, তোরা আমার মাথাটা কোথায় লুকিয়েছিস? আমাকে ফিরিয়ে দে, আমার মাথাটা ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আওয়াজটা তীব্রতার রফিকের সাহেবের কান দিয়ে মনে হলো গরম রক্ত বের হয়ে আসছে। মাথা না থাকলেও সে সত্যটা কথা বলতে পারছে। তার কাটা ঘাড়ের ভেতর থেকে এক ধরনের হিমশিম শব্দ বের হচ্ছিল, যেন একটা বিষাক্ত কেউটে সাপ ফনা তুলে আছে। সত্যটি এবার তার 2 হাত সামনের দিকে বাড়িয়ে দিল। সেই লম্বা তীক্ষ্ণ নখযুক্ত হাত দুটো আস্তে আস্তে রফিক সাহেবের গলার দিকে এগিয়ে আসতে লাগলো। রফিক সাহেব স্পষ্ট অনুভব করতে পারছিলেন যেন হাতের চারপাশের বাতাস কতটা হিমশীতল। নখগুলো যখন তার গলায় চামড়ায় স্পর্শ করতে ঠিক তার আধা ইঞ্চি বাকি, তখন মৃত্যুর এক চরম হাহাকার তার মনে জেগে উঠল। শেষ আশ্রয়। রফিক সাহেব বুঝতে পারলেন আজ রাতে তার জীবন প্রদীপ এখানেই নিভে যাবে। সকাল গ্রামের মানুষ এই বটগাছের নিচে তার ক্ষতবিক্ষত লাশ খুঁজে পাবে। এই চরম মুহূর্তে তার মনে পড়ল তার মরহুম দাদুর কথা। দাদু বলতেন, শয়তান বা অশরীর যত শক্তিশালী হোক, আল্লাহর নামের চেয়ে বড় কোনো শক্তি নেই, মহাবিশ্বে নেই। রফিকের সাহেব নিজের শেষ অবশিষ্ট সমস্ত
মানসিক শক্তি এক করলেন। তিনি চোখ দুটো শক্ত করে বন্ধ করে মনের গভীর থেকে পরম করুণাময়কে ডাকলেন। তার অবরুদ্ধ গলা দিয়ে এবার অস্পষ্ট স্বরে বের হয়ে এলো পবিত্র আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হায়ুল কাইয়ুম। তিনি যতবার একটি শব্দ উচ্চারণ করছিলেন, তার মনে হলো সামনের সেই হিমশীতল বাতাসটা যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছে। রফিক সাহেব এবার আরও জোরে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে পড়তে লাগলেন, লাতা খুজু ছিনাতু ওয়াল নাউম। আয়াত শেষ হতেই এক তীব্র অলৌকিক ঝড় শুরু হলো সেই বট গাছের নিচে। চারদিকের কুয়াশা যেন মাটিতে লাটিমের মতো ঘুরতে লাগলো, আর সেই ঝড়ের ভেতর থেকে এক বীভৎস আকাশ ফাটানো চিৎকার শোনা গেল, যেন কোনো পিশাচকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। এক তীব্র বাতাসের ধাক্কায় রফিক সাহেব ছিটকে মাটিতে পড়ে গেলেন এবং সাথে সাথেই তার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। তিনি জ্ঞান হারালেন। যখন রফিক সাহেব জ্ঞান ফিরল, তখন চারপাশ সোনালি রোদে ঝলমল করছে, পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। তিনি আবিষ্কার করলেন তিনি শুয়ে আছেন নিজের শোবার ঘরের খাটে। তার গায়ের তাপমাত্রা তখনও অনেক বেশি, প্রচণ্ড জ্বর শরীরে উঠছে। বিছানার পাশে বসে তার স্ত্রী কাঁদছেন। তার পায়ের কাছে দাঁড়িয়ে আছেন মুয়াজ্জিম কাশেম আলী এবং গ্রামের মাতব্বর মফিজউদ্দিন। রফিক সাহেবের চোখ মেলতে দেখে তার স্ত্রী বলে উঠলেন, ওগো, তোমার কি হয়েছে? কাল মাঝরাতে ঘরের দরজার সামনে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, সারা শরীর কাঁপছিল, মুখ দিয়ে শুধু লালা পড়ছিল। রফিক সাহেব উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু শরীর এত দুর্বল যে পারলেন না। তিনি কাশেম আলীর দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, কাশেম, কাল রাতে মসজিদের পেছনের বটগাছটা। কাশেম আলী গম্ভীর মুখে এগিয়ে এলেন, তার হাত দুটো কাঁপছিল। তিনি বললেন, রফিক ভাই, আপনি আর কিছু বলবেন না, আমরা জানি আপনি কি দেখেছেন। আপনি আল্লাহর রহমতে বেঁচে ফিরেছেন। মফিজ মতব্বর চশমাটা ঠিক করতে করতে বললেন, রফিক সাহেব, আজ সকালে একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে। আপনি যেটা দেখেছেন সেটা কোনো কল্পনা ছিল না। রফিক সাহেব ইশারায় জানতে চাইলেন কি হয়েছে। কাশেম আলী বলতে শুরু করলেন, আজ ফজরের নামাজের পর মসজিদের ওই দক্ষিণ দেয়ালটার গোড়ায় যে ফাটল ধরেছে তা মেরামতের জন্য রাজমিস্ত্রিরা মাটি খুঁড়ছিল। দেয়ালটা কবরস্থানের সীমানার ঠিক পাশেই। মাটির নিচে প্রায় 6 ফুট যাওয়ার পর মিস্ত্রিদের কোদাল শক্ত কিসে যেন ধাক্কা খায়। কাশেম আলী একটু থামলেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তিনি আবার বললেন, সবাই মিলে মাটি সরাতেই দেখা যায় সেখানে একটা কঙ্কাল চাপা পড়ে আছে। কঙ্কালের গায়ে একটা পুরনো ক্ষয়ে যাওয়া কাফনের কাপড়ের অবশিষ্ট অংশ ছড়ানো ছিল। কিন্তু সবচেয়ে ভীতিপ্রদ বিষয় কি জানেন রফিক ভাই? সেই কঙ্কালের ধরটা একদম অক্ষত থাকলেও তার ঘাড়ের ওপর কোনো মাথার খুলি ছিল না। রফিক সাহেবের সারা শরীর কাটা দিয়ে উঠল। তার রাতের সেই হেডলেস অবয়টের দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। মফিজ মতব্বর যোগ করলেন, আমাদের গ্রামের বয়োবৃদ্ধ আলিম ফজলু দাদু খবর শুনে লাঠি ভর দিয়ে এসেছিলেন। উনি কঙ্কালটা দেখে কেঁদে বললেন, আজ থেকে প্রায় 70 বছর আগে এই গ্রামে এক দুঃসম্পর্কের মুসাফির এসেছিলেন। এক রাতে কিছু ডাকাত দল টাকার লোভে মসজিদের পেছনে তাকে নির্মমভাবে হত্যা করে এবং প্রমাণ লোপাটের জন্য তার মাথাটা কেটে নিয়ে অন্য কোথাও ফেলে দেয়। আর ধরাটা ওই দেওয়ালের পাশে পুঁতেছিল। সেই থেকে ওই অতৃপ্ত আত্মা নিজের মাথা খুঁজে বেড়াচ্ছে। পরদিনই গ্রামের মানুষেরা মিলে অত্যন্ত সতর্কতার সাথে সেই মুন্ডহীন কঙ্কালটি তুলে এনে শরীয়ত মোতাবেক
বড় কবরস্থানের এক কোণায় জানাজা পড়ে দাফন করে দেয়। মসজিদের ইমাম সাহেব বিশেষ দোয়ার আয়োজন করেন যাতে সেই অতৃপ্ত আত্মা চিরতরে শান্তি পায়। রফিক সাহেবের জ্বর কমতে প্রায় 1 সপ্তাহ সময় লেগেছিল। সুস্থ হওয়ার পর তিনি আর কোনো দিন এশার নামাজের পর একা ওই রাস্তা দিয়ে হাঁটেননি। আজও ঘটনার অনেক বছর পার হয়ে গেছে। নিশ্চিন্তপুর গ্রামে এখন আর আগের মতো লোডশেডিং হয় না। রাস্তার মোড়ে মোড়ে ল্যাম্পপোস্ট বসেছে, কিন্তু আজও যদি কোনো আষাঢ় বা শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন রাত চারদিকে থমথম হয়ে যায়, বাতাসে বন্ধ হয়ে আসে, তবে মসজিদের পেছনের সেই প্রাচীন বটগাছটার দিকে তাকালে গ্রামের মানুষ এক অদ্ভুত ছায়া দেখতে পায়। কারো কারো মতে গভীর রাতে দিঘির জল ঘেঁষে একটু খুব নিচু খসখসে একটা নাসিক্য আওয়াজ কুয়াশার ভেতর মিলিয়ে যায়। তোরা কি আমার মাথাটা দেখেছিস? এভাবেই চলতে থাকে সেই কাহিনীটি, আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।